দর্শক, জ্বালানির দাম না বাড়িয়ে যখন কেবল সরকার ভর্তুকি দিচ্ছিল, পেট্রোল পাম্পের বিশৃঙ্খলা তখন কমেনি। এরপর দাম বাড়ানো হলো, তখনও পাম্পে দীর্ঘ সারি। এখন ফুয়েল পাস দেয়া হলো, তাতেও বিশৃঙ্খলা কমলো না। তাহলে প্রশ্ন তো উঠবেই, সরকারের উদ্যোগগুলো কতটা কাজে আসছে, আর কোন পথে হাঁটলে পাম্পে বিশৃঙ্খলা কিছুটা হলেও কমবে? আমরা সে আলাপটা করতে চাই। আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন সংবাদযোগে জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইকবাল হোসেন এবং আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর তারেক মোহাম্মদ শামসুল আরেফিন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে সময়টা দেওয়ার জন্য। এবং অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইকবাল হোসেন, আপনাকে দিয়ে মূলত আলাপটা শুরু করতে চাই। আমরা যখন প্রতিবেদনটা দেখছিলাম, আমরা মোটামুটিভাবে 4-5টি কারণ খুঁজে পেয়েছি। প্রথম এবং প্রধান কারণ, ফুয়েল পাস আসলে ঘরে বসেই যে করা সম্ভব এরকম ধারণাটা অনেকে জানেন না। অনেকে জানেন না যে কিভাবে করতে হয়, অনেকে জানেন না কোথায় গিয়ে আসলে কোন কোন নির্ধারিত পাম্পে কাজটা করা যায়। কেউ কেউ আছেন যারা আসলে যেই পাম্পগুলোতে ফুয়েল পাস দেওয়া হয় না সেখানে গিয়ে অপেক্ষা করছেন। আবার অনেকে আছেন যারা ভেবেছিলেন ফুয়েল পাস ছাড়াও হয়তো জ্বালানি নেই এটা সম্ভব হবে। ফলে দেখা গেছে বিভিন্ন জায়গায় এক ধরনের জটিলতা, এক ধরনের বিশৃঙ্খলা। আপনি অন্তত কি কি কারণ খুঁজে পেয়েছেন, ফুয়েল পাস সহ কিংবা এটা বাদ দিয়ে হলেও? জি, ধন্যবাদ আপনাকে। তো দীর্ঘদিন পরে, যুদ্ধের দীর্ঘদিন পর, মানে দীর্ঘদিন পর্যন্ত সরকার ফুয়েল প্রাইসটাকে ঠিক রেখেছেন। তার অনেক দিন পর, প্রায় 45 ডেজ পরে একটা প্রাইস বাড়িয়েছেন। এটা মূলত আমরা যেটা দেখি হচ্ছে ভর্তুকি পরিমাণটা কমানোর জন্য। তো পার ইউনিট প্রাইসে ভর্তুকিটা কমেছে সরকারের। এখন তাদের ইচ্ছে করলে কিছু একটা তাদের স্বাধীনতা বা সুযোগ আছে সরবরাহ, ডিপো থেকে পেট্রোল পাম্পগুলোতে সরবরাহ বাড়ানোর। এটা আমি ইতিমধ্যে বলেছি, তাদের একটা সুযোগ আছে এবং তারা কিন্তু অ্যাকর্ডিংলি সেই কাজটা করেছেন। তো আমরা স্বাভাবিকভাবে ধরে নিয়েছিলাম যে একটা স্বস্তিদায়ক পরিস্থিতি দেখা যাবে পেট্রোল পাম্পগুলোতে, তবে কিছুটা এটার জন্য সময় লাগবে। আরেকটা বিষয় যে আপনার ফিউয়েল পাস, যে এটা একটা প্রাথমিক লেভেলের স্ক্রিনিং, অর্থাৎ অন্য কেউ, প্রকৃত চালক নয় এমন কেউ যাতে কোনো সুযোগ নিয়ে অবৈধ মজুদ বা অবৈধ ব্যবহার না করতে পারে, এটাকে স্ক্রিন আউট করার জন্য ফিউয়েল পাস করা হয়েছে। এটাও একটা কৌশল, যাতে করে কোনো অবৈধ কোনো মজুদ না হয়, অতিরিক্ত চাপ না হয়, তার পরিপ্রেক্ষিতে এই ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে। তো বেশ কিছু ব্যবস্থা, যে ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে সবগুলো লিটারেচারে আছে, অর্থাৎ সেগুলো যৌক্তিক একটা কৌশল ক্রাইসিস ম্যানেজমেন্টের। তারপরও আমরা আসলে পেট্রোল পাম্পগুলোতে একটা স্বস্তিদায়ক চিত্র দেখছি না। এটা একটা আসলে সত্য কথা বলতে, যেটা যারা রিসার্চ লেভেলে যারা আছেন তাদের কাছে একটা অজানা কারণ। আসলে আমরা বারবার বলছি এখানে পেনিক বাইং হচ্ছে, একটা অবৈধ মজুদের চেষ্টা হচ্ছে, এর বিপরীতে বেশ কিছু ব্যবস্থা নেওয়া হচ্ছে। তার পরিপ্রেক্ষিতেও আসলে এই ধরনের একটা অস্বস্তিকর পরিবেশ, যেটা একটা দীর্ঘ লম্বা একটা কিউ দেখা যাচ্ছে, এই কারণটা আসলে আমাদের কাছে অনেকটা রহস্যজনক। জি, ধন্যবাদ। কারণটা রহস্যজনক। আমি আরও কিছু বিষয় একটু জানার চেষ্টা করব। অধ্যাপক ডক্টর শামসুল আরেফিন, আপনি মনে করেন কিনা যে এখনও প্যানিক বাইংয়ের সেই মাত্রাটা রয়ে গেছে? কারণ প্যানিক বাইং কতদিন থাকতে পারে? হয়তো 1 সপ্তাহ, 2 সপ্তাহ থাকতে পারে। মাসের পর মাস কিভাবে প্যানিক বাইং থাকবে? মানুষ তো তথ্য পাচ্ছেই। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এখানে বাইকের একটা বড় ধরনের উপস্থিতি রয়েছে, অর্থাৎ নিয়মিত যে গাড়িগুলো আছে পাশাপাশি বাইক। এবং আপনি জানেন যে রাইড শেয়ার এখন ঢাকা জুড়ে সয়লাব, এটাও একটা বিকল্প কর্মসংস্থান অনেকের হয়ে গেছে বটে, সেই জায়গাটাও চাপ রয়েছে। আপনি মনে করেন কিনা যে এখানে শুধুমাত্র প্যানিক বাইংটা একটা বড় আকার ধারণ করেছে? মজুতদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে, কিন্তু সেটাও তো শেষ হয়ে যায়নি, কি বলবেন? জি, ধন্যবাদ আমাকে আপনাদের সাথে সংযুক্ত করার জন্য। আমি এখানে প্রথম জিনিস যেটা বলবো, যে প্রথমে যখন রেশনিংটা করা হয় তখন সরকারের পলিসি ব্যবস্থাপনায় এক ধরনের অসামঞ্জস্যতা ছিল। কারণ হচ্ছে, আপনার যুদ্ধ শুরু হওয়ার পরে সবার ভিতরে এক ধরনের এক্সপেকটেশন ছিল যে আমাদের দেশে জ্বালানি পরিস্থিতিতে একটা সংকট তৈরি হবে। সেই কারণে সবাই এক ধরনের মানসিক প্রস্তুতিতে ছিল যে দাম বাড়বে, আর দাম বাড়ার আগেই সবাই এটা মজুত করবে। সেই পরিস্থিতিতে পলিটিক্যাল পার্সপেক্টিভ থেকে গভর্নমেন্ট প্রথমত দাম বাড়ায়নি, বরং তারা রেশনিং করার চেষ্টা করেছে। এখন সেই রেশনিং এর ক্ষেত্রে অকটেন এবং পেট্রোলের রেশনিং প্রয়োজন ছিল কিনা সেটা একটা বড় বিষয়, কারণ এগুলোর অনেকটুকুই আমাদের আভ্যন্তরীণ প্রোডাকশন থেকে আসতো।
এখন সেই প্রেক্ষিতে আপনি যখন রেশনিং করছেন এবং একটা এক্সপেকটেশন রয়ে গেছে প্রাইস বাড়বে, এবং আপনি সাবসিডি দিয়ে 1-2 মাস প্রাইস কমিয়ে রাখলেন, অর্থাৎ আন্তর্জাতিক বাজারে যে প্রাইসটা বাড়লো সেই প্রাইসটাকে আপনি অ্যাবজর্ব করলেন, তখন অলরেডি কিন্তু মার্কেটে এটা একটা মূল্যবান দ্রব্য হয়ে গেছে। কারণ সবাই জানে যে কোনো না কোনো সময় সরকার প্রাইসের ক্যাপটা তুলে নিবে, কারণ সরকারের পক্ষে অনির্দিষ্ট সময় পর্যন্ত সাবসিডি বহন করে নিয়ে যাওয়া সম্ভব না। তো সেই কারণে সবার ভিতরে এক ধরনের মজুদের টেন্ডেন্সি চলে এসেছিল। এখন আপনি বড় বড় মজুদদারদেরকে দেখছেন, কিন্তু ছোট ছোট মজুদদাররাও কিন্তু অনেক মজুদ করেছে। যেমন আমি আমার পরিচিত প্রায় সময় যারা গাড়ি ইউজ করেন সবার গাড়ির পিছনের ডিকিতে একটা বড় গ্যালন থাকছে। তারা এই মজুদ করার জন্যই অনেক অনেক লাইনে দাঁড়াচ্ছেন, কারণ তারা জানেন যে এটা সামনে আরো দাম বাড়তে পারে। ইভেন আমি একজন বাইক চালকের সাথে যখন কথা বললাম, সে আমাকে বলল যে আগে যানজট ঠেলে 12 ঘন্টায় সে 1500-1600 টাকা ইনকাম করতো, কিন্তু এখন সে যদি পুরো ট্যাঙ্কিটা ভরতে পারে তাহলে সে অন্যান্য বাইকারদের কাছে বিক্রি করে 1800 টাকার মতো পেয়ে যাচ্ছে। সো এই লুপ হোল গুলো কিন্তু রয়ে যাচ্ছে, এবং এই ছোট ছোট মজুদদারি আপনি এক্সপেকটেশন না কমাতে পারলে এটা থেকে বের হয়ে আসা সম্ভব নয়। তো এখন আপনি যে প্রাইসটা বাড়ালেন, এটা গ্র্যাজুয়ালি বাড়ালে কিন্তু মোর অ্যাডাপ্টেশন বা স্মুথলি অর্থনীতিতে সবার ভিতরে এই চেঞ্জটা আসতো। কিন্তু এখন আপনি অকস্মাৎ একটা বড় করে বাড়িয়েছেন, এই বড় বাড়ানোটা কিন্তু অধ্যাপক শামসুল আরেফিন, আপনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি, কারণ একেবারে বাস্তব জায়গাটা আপনি নিশ্চয়ই তুলে ধরেছেন। এখন ধরুন সরকার যদি এটা ভুল করে থাকে, করে ফেলেছে, আমি ঠিক এই সময়টাতে দাঁড়িয়ে একটা সমাধান খুঁজতে চাই, আমার কোথায় কাজ করতে হবে? এখন আপনাকে যে জিনিসটা বুঝতে হবে যে সরকারের এই বড় প্রাইস ইনক্রিজের ফলে এটার প্রভাবটা কতটুকু সাধারণের এক্সপেকটেশনের উপর পড়তেছে সেটা আপনাকে আগে আইডেন্টিফাই করতে হবে। যদি এক্সপেকটেশন এরকম থাকে যে এই প্রাইস আরো বাড়বে, তাহলে কিন্তু সবসময় এটা আপনি যে প্রাইসটা বাড়াচ্ছেন এবং পাবলিকের যে পারসেপশন সেটার ভিতরে একটা গ্যাপ থাকলে মজুদের প্রবণতা থেকেই যাবে। এখনো সরকার রেশনিং করছে, কিন্তু আমরা জানি যে সরকার বলছেন তারা যথেষ্ট পরিমাণ সাপ্লাই এনশিওর করেছেন। সো আপনি রেশনিংটাকে তুলে কিভাবে দিতে পারেন অতি দ্রুত, অথবা আপনি মার্কেট বেসড অ্যাডজাস্টমেন্ট আরো কিছু আস্তে আস্তে করতে পারেন কিনা, তা সেটাও একটা অবস্থা হতে পারে। কিন্তু এখন যে সিচুয়েশনে চলে গেছে, আপনাকে আমরা যেটা বলি যে আপনাকে এখন টার্গেটেড প্রায়োরিটি নিয়ে কাজ করতে হবে। আপনি মোর টার্গেটেড এরিয়া লাইক ডিজেল, যেটা আমাদের জন্য বেশি প্রয়োজনীয়, সেইখানে আপনি রেশনিং করেন, সেইটাকে প্রোটেক্ট করেন। আপনি রাইড শেয়ার যারা শহরে আছে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু এইটাকে আপনি মোর ফ্রিকুয়েন্টলি মার্কেট অ্যাডজাস্টমেন্টের উপর রাখেন, তাহলে হয়তো আপনার যে এক্সপেকটেশন এবং মজুদদারি ছোট ছোট প্রবণতা এটা কমে আসবে। এখন যে সিচুয়েশনে চলে গেছে, এটাকে আপনার নিয়ে আসতে হলে আপনার সোজা কথায় সরকারকে ক্রেডিবল হইতে হবে এবং সরকারের ইনফরমেশন মোর ফ্রিকুয়েন্টলি শেয়ার করতে হবে। স্টিল নাও পলিসি লেভেলে অনেকেই কিন্তু জানেন না যে সরকারের এই প্রাইস অ্যাডজাস্টমেন্ট প্রসেস এবং সরকারের কৌশলগত চিন্তা ভাবনাগুলো কি, এগুলো খুব ক্লিয়ারলি পাবলিকের সাথে কমিউনিকেশনে রাখতে হবে, এবং টু সাম এক্সটেন্ট এক্সপার্টদের ভিতরও এক ধরনের আস্থা থাকতে হবে। তাহলে সমালোচনা কমে আসবে, আপনার প্যানিকিংটাও অনেক কমে আসবে, মোর রিয়ালিস্টিক সিনারিও বাস্তবতা অনুযায়ী সবার ভিতরে। বুঝতে পারছি। আমি এরপরে যখন আসবো তখন আরো কিছু সমাধানের জায়গাটা একটু ছোঁয়ার চেষ্টা করব। অধ্যাপক ডক্টর ইকবাল হোসেন, ম্যানেজমেন্টের কোনো সমস্যা আপনি দেখেন কিনা? আমি যদি দুটো দেশের রেফারেন্স দিই, একটা নেপাল আর একটা শ্রীলঙ্কা, তারা যেটা করেছিল অড এবং ইভেন জোর বেজোর ভাগ করেছিল গাড়ির নাম্বার প্লেট ধরে, এবং তারা আসলে সেইভাবে ভাগ করে দিন একটা ফিক্সড করে দিয়েছিল। সেরকম দিন ভাগ করে বিভিন্ন রকমের নাম্বারিং করে তারা আসলে সিস্টেমেটিক করে দেওয়ার চেষ্টা করেছিল। আজকে আমরা দেখতে পাচ্ছি একদিকে পুলিশ বাইক সরানোর চেষ্টা করছে, মাঝখান থেকে গাড়ির সারি তৈরি হয়ে গেছে, কে আগে কে পরে সেটা কেউ বুঝতে পারছে না। এর মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে অনেকে আবার ফুয়েল পাস চেক করছেন কর্তৃপক্ষ। মানে ম্যানেজমেন্টে কোনো গলদ দেখেন কিনা আপনি? জি, ধন্যবাদ আপনাকে। আসলে কিছু আমাদের মিস কনসেপ্ট এবং মিস ইনফরমেশন আছে কিছু বিষয়, আমি একটু প্রথমে ক্লারিফাই করি। জি, আসলে আমাদের অনেকে ধারণা করে আমাদের পেট্রোল এবং অকটেন সম্পূর্ণ বাংলাদেশে অভ্যন্তরীণভাবে এটা উৎপাদন হয়ে থাকে। এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা। তো এটা হচ্ছে প্রথমত
আমাদের যে ন্যাচারাল গ্যাস প্রোডাকশন ফিল্ড থেকে কিছু কনডেন্সেট পাওয়া যায়, এটা থেকে আপনার পেট্রোল অকটেন তৈরি করা যায়। এটা একটা সোর্স। আর একটা অন্যতম প্রধান সোর্স হচ্ছে ক্রুড অয়েলকে বাংলাদেশে ইম্পোর্ট করে নিয়ে এসে রিফাইন করা হয়। সেকেন্ড আর থার্ড উৎস হচ্ছে ডিরেক্টলি ইম্পোর্টেড হয়। তাহলে আমাদের পেট্রোল এবং অকটেনের তিনটা সোর্স। বাংলাদেশের অভ্যন্তরীণ যেটা প্রস্তুত সেটা মাত্র 20%। তো এটা আমাদের হাতে আশা করা যায় আছে, এবং বাকি যে দুইটা সোর্স আছে সেগুলো কিন্তু মানে যুদ্ধের দ্বারা এফেক্টেড, ওখানে ডিসরাপশন হচ্ছে। তো স্বাভাবিকভাবে কিন্তু ওই পেট্রোল অকটেন নিয়ে যদি আমরা ধারণা করি যে কেন এটা একটা সরকারি মিসম্যানেজমেন্ট কিনা, অভ্যন্তরীণ ভাবে প্রস্তুত হওয়ার পরও কেন এই সংকট, এটা আসলে ভুল ধারণা। আমাদের কিন্তু দুইটা মেজর সোর্স, ক্রুড অয়েল এটা আসা বন্ধ, রিফাইনারি গুলো বন্ধ, এবং হচ্ছে ইম্পোর্টেড আপনার অকটেন সেটা আসা বন্ধ। তো এই হচ্ছে একটা বিষয়। আমাদের যেটা বলতে হবে যে তেল নিয়ে যদি আমরা কথা বলি, সামগ্রিক তেল এটার প্রায় 63% ট্রান্সপোর্টেশনে ব্যবহৃত হয়, এবং এই ট্রান্সপোর্টেশনে যেটা ব্যবহৃত হয় তার আবার 63% ডিজেল, অর্থাৎ সিংহভাগ ডিজেল, আর বাকি অংশগুলো হচ্ছে আপনার ফার্নেস অয়েল, জেট ফিউয়েল, আর অকটেন এবং পেট্রোলের শেয়ার কিন্তু খুব কম। তারপরও একটা মানে এখানে বিশৃঙ্খলাটা বা এখানে একটা ঘাটতি দেখা যাচ্ছে। তো এর কারণটা আমি বললাম আসলে বিভিন্ন দিক থেকে বিশ্লেষণ করা যায়, কিন্তু আলটিমেটলি আমরা পেট্রোল পাম্পগুলোতে মূলত আমরা কিন্তু ডিজেল নিয়ে তেমন ক্রাইসিস দেখছি না, কিন্তু মূলত দেখছি হচ্ছে বাইক এবং প্রাইভেট কার। প্রাইভেট কারের তুলনায় আবার বাইকের শেয়ারটা ওখানে বেশি একটা হতাশা দেখা যাচ্ছে। তো এটার একটা কারণ আমরা বলি এই যে একটা হয়তো পেনিক ব্যাংক বা কেউ এটাকে না, আপনি আপনি মানে একটা পয়েন্ট তো বলেছেন যে কিছু বিভ্রান্তির জায়গা রয়েছে, সেগুলো হয়তো স্পষ্ট হবে, কিন্তু ম্যানেজমেন্ট নিয়ে কোনো গলদ আছে কিনা, অর্থাৎ ব্যবস্থাপনাটা কিভাবে করা যেতে পারতো? না, ব্যবস্থাপনাটা আমি বলি এখানে যে সরকার যে স্টেপগুলো নিয়েছে, আপনি অর্ডেতে যে কথা বললেন সেগুলো যেমন শ্রীলঙ্কা গুলো নিয়েছে, এগুলো লিটারেচারে যা যা আছে, সরকার যেগুলো ব্যবস্থা নিয়েছে এগুলো আসলে অ্যালাউড, এগুলো হচ্ছে মানে কৌশল। তো কিছু এই কৌশল বাস্তবায়নে কিছু ঘাটতি ছিল। আমরা শুরু থেকে বলেছি মনিটরিং এ যেটা ছিল, ঈদের আগে আপনার অবৈধ মজুদ যাতে না হয় সেটার জন্য খুব একটা স্ট্রং মনিটরিং থাকা দরকার ছিল। ওখানে একটু ল্যাগ ছিল ওই সময়, এখন কিছু চেষ্টা হচ্ছে। তবে পেট্রোল অকটেনের বিষয়টা আমি আবারও বলবো যে এটাতে আসলে কিছু সরবরাহিত ঘাটতি আছে। আমি বললাম দুইটা সোর্স বন্ধ আছে, অল্প করে আসছে হচ্ছে ইম্পোর্টেড অকটেন এবং লোকাল কিছু রিসোর্সের। তারপর এখানেই সব হতাশাটা দেখা যাচ্ছে, এই একটা বিষয়। বুঝতে পারছি। আমি একদম মূল সংকটের জায়গাটা স্পষ্ট হলাম। আমি সবশেষ অধ্যাপক শামসুল আরেফিন একটা পরামর্শ জেনে এবং একটা ধারণা জেনে আলাপটা শেষ করব। সেটা হচ্ছে আমরা ডিজেল পেট্রোল নিয়ে অনেক কথা বলেছি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা প্রতিবেদনেই এখানে উল্লেখ করা যে ভাসমান এলএনজি টার্মিনাল থেকে সরবরাহ বন্ধের কারণে সংকটে পড়েছে সিএনজি চালিত যানবাহনগুলো। আপনি সিএনজি চালিত যানবাহনগুলো নিয়ে কি ধরনের সংকট আসবে বলে মনে করছেন? কোনো পরামর্শ থাকলে আমাদেরকে সংক্ষেপে দিয়ে দেবেন। জি। আমাদের বুঝতে হবে যে সিএনজি চালিত যানবাহনের উপরেও এক ধরনের প্রভাব আসবে, কারণ কিছু আপনার সাবস্টিটিউশন হবে। যখন আপনার সাফিসিয়েন্ট পেট্রোল অকটেন পাবেন না, তখন অনেকেই আপনার তাদের গাড়িকে সিএনজিতে কনভার্ট করবে, সো সিএনজি ওখানেও ডিমান্ড বাড়বে। এখন আমাদের সিএনজিরও একটা মেজরিটি অংশ আমাদের নিজস্ব গ্যাস সাপ্লাই থেকে আসে, তারপরেও আমাদের আরো বড় একটা অংশ এলএনজির উপর ডিপেন্ডেন্ট। এখন কাতার এবং ওমান হচ্ছে আমাদের একমাত্র এলএনজি সোর্স। সেই এলএনজি সোর্স গুলো বন্ধ। কাতার এখনো অনির্দিষ্টকালের জন্য তাদের উৎপাদন বা তাদের যে বিতরণ এগুলো বন্ধ করে রেখেছে। তারা কখন অপারেশনে যাবে সেটাও তারা এখনো নির্দিষ্ট করেনি, এবং আপনার মধ্যপ্রাচ্যের যে ফ্রাগাইল আপনার পিস, এইটার উপরে বেস করে আপনাকে প্ল্যানিং করতে হবে। এখন আপনি যদি অল্টারনেটিভ সোর্স থেকে আপনার এলএনজি না আনেন, ক্রমান্বয়ে এলএনজির সংকটও বাংলাদেশে শুরু হবে। সো আপনাকে ডেফিনেটলি এলএনজির অল্টারনেটিভ সোর্সে যেতে হবে। যা আমাদের ইমিডিয়েট অল্টারনেটিভ সোর্স যেটা অস্ট্রেলিয়া, সেটা অলরেডি আপনার তাদের ক্যাপাসিটি ফুল হয়ে গেছে, কারণ অন্যান্য দেশ কাতার ওমান থেকে সুইচ করে অস্ট্রেলিয়াতে চলে গেছে। এখন আমাদের জন্য বুঝতে পারছি এবং আমার হাতে সময় থাকলে নিশ্চয়ই এই চমৎকার পরামর্শগুলো আরো দীর্ঘায়িত করতাম। আমি অগ্রিম আমন্ত্রণ জানিয়ে রাখলাম, সামনের কোনো আয়োজনে নিশ্চয়ই আবারও আপনাদেরকে পাবো এবং আশা করি তখন সংকট ধীরে ধীরে কমতে থাকবে। কৃতজ্ঞতা আমাকে সময়টা দেওয়ার জন্য। দুজন অতিথি দর্শক আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইকবাল হোসেন এবং ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ তারেক
শামসুল আরেফিন। এবং এই ছিল আজকের সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টা আবার দেখা হবে নতুন কোনো বিষয় এবং তার বিশ্লেষণ নিয়ে। থাকুন একাত্তরের সাথে।